প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সকলকে সাদর আমন্ত্রণ নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমির অনলাইন ক্লাসে। আমি একটা ছোট্ট ধাঁধার মতো দেব, দেখি তোমরা ধাঁধার উত্তরটা কিভাবে দাও। চিলি চিলি পাতা, মোটা মোটা ডাল, ফলটি বাঁকা, বিচিটি লাল। তো এটা অর্থটা কি? তেঁতুল। এই ফলটা হলো কি? তেঁতুল। তেঁতুল ফল খেতে কেমন? তেঁতুল ফল খেতে টক। তাহলে টক, এই টক অর্থ অম্ল বলি, অম্বল বলি। এই তেঁতুলে যে একটা অ্যাসিড আছে, সেই অ্যাসিডের নাম হলো টার্টারিক অ্যাসিড। আর আজকের আমাদের আলোচনার বিষয়টা হবে অ্যাসিড ক্ষারক সমতা। প্রথমে আমরা পরিচিত হব অ্যাসিড নিয়ে। অ্যাসিড নিয়ে পরিচিতি আসতে গেলে আমি দুই একটা উদাহরণ লিখি, তোমরা দেখো সবাই। আমি লিখলাম HCl, H2SO4, HNO3, CH3COOH। আমি কয়েকটা সংকেত লিখলাম কার? অ্যাসিডের। এখানে আমরা দেখতে পাচ্ছি এই সংকেতগুলোতে প্রত্যেকটা সংকেতে কি আছে? হাইড্রোজেন পরমাণু আছে। এই হাইড্রোজেন পরমাণুকে যদি আমি ধাতু অথবা ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক দ্বারা প্রতিস্থাপিত করতে পারি এবং একটা তখন নতুন যৌগ পাবো। ধরি নেই জিঙ্ক ধাতুর সাথে আমি HCl মানে কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করলাম। জিঙ্ক হাইড্রোজেনকে সরিয়ে তার স্থান দখল করলে কি পাওয়া যাবে? জিঙ্ক ক্লোরাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। তাহলে এখানে সমতা করতে যায় আমি লিখলাম এটা। তাহলে এখানে দেখা যাচ্ছে জিঙ্ক ধাতু এই অ্যাসিডের হাইড্রোজেনকে সরিয়ে নতুন একটা যৌগ উৎপন্ন করছে এবং হাইড্রোজেন গ্যাস নির্গত হয়েছে। যদি স্থাপিত হয় তাহলে এই যৌগটা হবে অ্যাসিড। তাহলে আমরা অ্যাসিডের সংজ্ঞায় আসতে পারি, যে সকল যৌগে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু আছে এবং এই হাইড্রোজেন পরমাণুকে ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক দ্বারা সম্পূর্ণ বা আংশিক প্রতিস্থাপিত করে লবণ উৎপন্ন করা যায়, তাহলে সেই যৌগগুলোকে বলা হবে অ্যাসিড। বুঝতেই পারছি? তো এই অ্যাসিড সবগুলোই অ্যাসিড, সবখানে হাইড্রোজেন আছে, এই জন্য অ্যাসিড। কিন্তু হাইড্রোজেন থাকা সত্ত্বেও একটা যৌগের নাম বলি NH3। আমরা দেখতে পাচ্ছি এই সংকেতটা হলো অ্যামোনিয়া গ্যাসের। এখানেও কিন্তু হাইড্রোজেন পরমাণু আছে, কিন্তু এই হাইড্রোজেন পরমাণুকে আমি একটা ধাতু সোডিয়াম ধাতু দিয়ে যদি বিক্রিয়া করি, এটা প্রতিস্থাপিত হবে না। মানে এক কথায় কোনো বিক্রিয়া হবে না। ফলে আমি এই যৌগটাতে হাইড্রোজেন থাকা সত্ত্বেও আমি অ্যাসিড বলতে পারি না। তাহলে আমরা সংজ্ঞাটা আবার বলে নেই, যে সকল যৌগে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু আছে এবং সেই হাইড্রোজেন পরমাণুকে ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক দ্বারা সম্পূর্ণরূপে বা আংশিকভাবে প্রতিস্থাপিত করতে পারি, তাহলে যৌগটি হবে অ্যাসিড। অ্যাসিড সাধারণত দুই ধরনের আমরা পাইতেছি। একটা নাম আমরা বলি খনিজ অ্যাসিড, আর একটা হবে জৈব অ্যাসিড। তো এই উদাহরণগুলোর মধ্যে আমি দেখতেছি প্রথম তিনটা যৌগ, এটা আমরা তৈরি করতে পারি বিভিন্ন গ্যাসের সাথে পানি যুক্ত করে, যেমন ক্লোরিন বা সালফার ডাইঅক্সাইড গ্যাস। এতে যদি আমি পানি যুক্ত করি, সালফিউরিক অ্যাসিড বা সালফিউরাস অ্যাসিডও উৎপন্ন হতে পারে।
এইরকম নাইট্রোজেন ডাইঅক্সাইডের সাথে যদি আমি পানি যুক্ত করি উৎপন্ন হবে নাইট্রিক অ্যাসিড। তাহলে এই যে গ্যাসের সাথে আমি পানি যুক্ত করে এই আমি অ্যাসিডগুলো তৈরি করতে পারি। এই অ্যাসিডগুলো হলো খনিজ অ্যাসিড। আর আমি প্রথমেই বলেছিলাম তেঁতুল, তেঁতুলে কি অ্যাসিড থাকে? তেঁতুলে আমরা কি অ্যাসিড পাই? টার্টারিক অ্যাসিড পাই, টার্টারিক অ্যাসিড পাই। তারপরে লেবুতে কি পাই? লেবুতে পাই সাইট্রিক অ্যাসিড। এইরকম অ্যাসিড পাই। এই অ্যাসিডগুলো উদ্ভিদ বা প্রাণী থেকে আমরা এগুলো খাদ্য হিসেবে গ্রহণ করি, আমাদের দেহের পুষ্টি যোগায়। এই অ্যাসিডগুলোই হলো জৈব অ্যাসিড, যেমন অ্যাসিটিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। এই জাতীয় অ্যাসিড আমরা কি হিসেবে পাই? খাদ্যের পুষ্টি উপাদান হিসেবে গ্রহণ করে থাকি। তাহলে প্রধানত অ্যাসিড, খনিজ অ্যাসিড এবং জৈব অ্যাসিড। ফলমূল, বিভিন্ন শাকসবজি তৈরি করতে আমাদের অ্যাসিডগুলো পাই, সেটা জৈব অ্যাসিড। আর যদি আমরা ল্যাবরেটরিতে এইভাবে তৈরি করতে পারি সেটা হলো খনিজ অ্যাসিড। এই অ্যাসিডগুলো ক্রিয়ামাত্রা শক্তিশালীতার বিবেচনায় দুই ধরনের হয়ে থাকে। দুই ধরনের, একটা হলো দুর্বল অ্যাসিড আর একটা হলো সবল অ্যাসিড। অ্যাসিড যখন তৈরি করেছিলাম তখন আমরা এই দ্রবণটাতে পানি আছে, কারণ পানির সাথে যুক্ত করছি গ্যাস, দ্রবীভূত করেছি করে অ্যাসিড পাইছি। যদি অ্যাসিডের দ্রবণে পানির পরিমাণ বেশি থাকে, পানির পরিমাণটা যদি বেশি হয়, পানি যদি বেশি হয় তাহলে হবে লঘু বা দুর্বল অ্যাসিড। হ্যাঁ, লঘু অ্যাসিড বা দুর্বল অ্যাসিড। আর যদি পানির পরিমাণ কম হয় তাহলে হবে সবল, সবল অথবা গাঢ় ঘন অ্যাসিড আমরা বলে থাকি। তাহলে আমরা অ্যাসিড কাকে বলে পাইলাম, অ্যাসিডের প্রকারভেদ জানলাম, কিভাবে অ্যাসিড পাওয়া যায় সেটাও জানলাম। তাহলে অ্যাসিড নিয়ে আমাদের একটা ধারণা জন্মেছে। যেহেতু এর সাথে লাগা আছে ক্ষারক, এখানে দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন যুক্ত জৈবগুলো হলো অ্যাসিড। এখন তাহলে ক্ষারকটা কি হবে? যে সকল অক্সাইড বা হাইড্রোক্সাইড বা কার্বনের যৌগ আছে তারা মূলত ক্ষারক। আমরা রাস্তাঘাটে পাশে পড়ে থাকে যে মার্বেল পাথর বা কাজের সময় যে পাথর আমরা ব্যবহার করি সেটা হলো ক্যালসিয়াম কার্বনেট। এটা কি যৌগ? কার্বনেট যৌগ। ঠিক এইরকম বাজারে চুন পাই, ক্যালসিয়াম অক্সাইড। এরকম হাজারো ধরনের আমরা ধাতব অক্সাইড, হাইড্রোক্সাইড পেতে পারি, যেমন পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই যৌগগুলো হলো অক্সাইড, হাইড্রোক্সাইড। এরা হলো মূলত ক্ষারক। এই ক্ষারকগুলো অ্যাসিডের উল্টা ধর্মী। আমরা একটু করে দুটা বস্তু তুলনা করব, তার আগে ক্ষারককে চিনে নেই। তাহলে এই যৌগগুলো হলো ক্ষারক। এখানে অক্সাইড আছে, হাইড্রোক্সাইড আছে, কার্বনও আছে। এদের মধ্যে কিছু আবার পানিতে দ্রবণীয়, কিছু অদ্রবণীয়। আমি এখন নিয়ে নেই কপার অক্সাইড। দেখা যাবে পানিতে এটা দ্রবীভূত হবে ক্যালসিয়াম অক্সাইড যোগ পানি। আমি যদি বিক্রিয়া করি কি পাবো? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাবো। কিন্তু যদি আমি কপার অক্সাইডকে যদি পানিতে দ্রবীভূত করার চেষ্টা করি দেখা যাবে দ্রবীভূত হবে না। তাহলে এই যে ক্ষারক পদার্থগুলোর মধ্যে যেগুলো পানিতে দ্রবীভূত হয় তারা হলো ক্ষার, আর যেগুলো পানিতে দ্রবীভূত হয় না তারাই হলো ক্ষারক। তাহলে এই সবগুলোই কিন্তু বলছিলাম আগে ক্ষারক। তার মধ্যে কিছু জিনিস, কিছু যৌগ পানিতে দ্রবীভূত হয় তারাই হলো ক্ষার। সংখ্যায় কে কম? সংখ্যায় ক্ষারের সংখ্যা কম, ক্ষারকের সংখ্যা বেশি। এই জন্য আমরা উদাহরণ দিয়ে বলতে পারি সংজ্ঞা সহকারে
যে সবগুলোই ক্ষার ক্ষারকের মধ্যে পড়বে, কিন্তু সবগুলোই ক্ষারক ক্ষার হবে না, কিছু হবে কিছু হবে না। এই জন্যই বলা হয় সকল ক্ষারই ক্ষারক, সকল ক্ষার ক্ষার না। তাহলে আমরা ক্ষার ক্ষারকের একটা ধারণা পেলাম, তোমাদের সাথে একটু শেয়ারও করলাম। এখন আমরা এদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। অ্যাসিডের উল্টো হলো ক্ষার, ক্ষারের উল্টো হলো অ্যাসিড, পরস্পর তারা বিপরীত ধর্মী। সেই বৈশিষ্ট্যগুলোর কথা যদি বলি, দেখলাম বৈশিষ্ট্য, আমি যদি অ্যাসিড নেই এই সাইডে, ক্ষার বা ক্ষারক নেই, তাহলে আমরা তুলনাও করতে পারতেছি, বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারতেছি। যে কোনো ক্ষার অ্যাসিড, এটাকে যদি আমি পানিতে দেই, যেমন অ্যাসিডের কথাই ধরি, নাইট্রিক অ্যাসিড HNO3, এটা যখনই আমি পানিতে দ্রবীভূত করব, পানিতে এটা পানি টিকে আছে, এই যৌগটা যদি হাইড্রোজেন প্রোটন আয়ন নাইট্রেট আয়ন দেয়, যদি আয়নিত হয় এবং কি দিবে হাইড্রোজেন আয়ন দেয়, তাহলে হবে অ্যাসিড। আর যদি কোনো যৌগ পানিতে ক্যালসিয়াম অক্সাইড, যদি পানি যুক্ত করি, আগে থেকে দেখাইছে এটাকে নিয়ে আসলাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এখানে পানিতে কি হবে, ক্যালসিয়াম আয়ন হবে, আর কি হবে, হাইড্রোক্সিল আয়ন হবে জলীয় দ্রবণের মধ্যে। যদি হাইড্রোক্সিল আয়ন দেয় তাহলে হবে ক্ষার, আর যদি হাইড্রোজেন আয়ন দেয় তাহলে হবে ক্ষারক। আমরা এই বৈশিষ্ট্যটাকে পার্থক্যের মধ্যে ঢুকাতে পারবো। আর এখন অ্যাসিড দ্রবণের মধ্যে বা এই পানির দ্রবণে যদি আমি লিটমাস কাগজ দেই, নীল লিটমাস কাগজ ঢুকলে যদি লাল হয়, নীল থেকে লাল, তাহলে হবে অ্যাসিড। আর যদি লাল থেকে নীল বর্ণ ধারণ করে তাহলে হবে ক্ষার। তাহলে আমি একটা পয়েন্ট এটাও লিখতে পারি, অ্যাসিডের জলীয় দ্রবণে লিটমাস পেপার ঢোকালে যদি নীল বর্ণের লিটমাস কাগজ লাল হয় তাহলে হবে অ্যাসিড, আর যদি লাল লিটমাস কাগজ নীল বর্ণ ধারণ করে তাহলে হবে ক্ষার। এখানে একটা কথা বলে রাখি, এই যে কোনটা অ্যাসিড কোনটা ক্ষার নির্দেশ করলো, সেই জন্য এটার নাম হলো নির্দেশক। এই যে লিটমাস কাগজটা হলো নির্দেশক। তাহলে আমি যদি নির্দেশকের সংজ্ঞাটা জানতে চাই, এই ফাঁকে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। যে সকল যৌগ বা পদার্থের উপস্থিতিতে তাদের বর্ণের পরিবর্তন ঘটিয়ে কোনটি অ্যাসিড কোনটা ক্ষার বা কোনটা লবণ নির্দেশ করে, তাকে বলা হবে নির্দেশক। এইরকম নির্দেশকের দুইটা নাম হলো, লিটমাস কাগজের কথা বললাম, ফেনফথলিন, মিথাইল অরেঞ্জ, বিভিন্ন প্রকার যৌগ আছে এরা নির্দেশকের ভূমিকায় থাকে। তাহলে আমরা এখানে বর্ণের পরিবর্তন দিয়েও আলোচনা করলাম। এবার যে কোনো ধাতুর সাথে যখন অ্যাসিড বিক্রিয়া হয়, আগে আমি দেখিয়েছি, তারপর দেখি জিঙ্ক ধাতুর সাথে আমি নাইট্রিক অ্যাসিডের যদি আমি বিক্রিয়া ঘটাই তাহলে কি উৎপন্ন হবে, জিঙ্ক নাইট্রেট আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তাহলে যত প্রকার অ্যাসিড আছে ধাতুর সাথে বিক্রিয়া করলে লবণ তৈরি করে, কিন্তু এখানে ধাতুর সাথে ক্ষার বা ক্ষারকে বিক্রিয়া ঘটবে না। তাহলে এখানে ধাতুর সাথে ক্ষার বা ক্ষারকের বিক্রিয়া নাই, তাহলে একটা বিপরীত হয়ে গেল। আবার অ্যাসিড এবং ক্ষার বা ক্ষারককে যদি আমি বিক্রিয়া ঘটাই, যেমন HCl প্লাস ক্ষার বা ক্ষারক পটাশিয়াম হাইড্রোক্সাইড নিলাম, তাহলে দেখো এর শেষের অংশ এর প্রথম অংশ, আবার এর প্রথম অংশ এর দ্বিতীয় অংশের মধ্যে একটা রিলেশন আছে। পটাশিয়াম নিলাম আগে, তারপর নিলাম ক্লোরিন, এটা হলো লবণ, আর হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড যুক্ত হয় কি হবে, পানি হবে। তাহলে অ্যাসিড হলো অম্লধর্মী, ক্ষার হলো ক্ষারধর্মী। এই ধর্মটা কিরকম, অম্ল অম্ল বলছিলাম, কিন্তু ক্ষারটা হলো কটু স্বাদযুক্ত, তিতা তিতা লাগবে,
এরকম পদার্থগুলো ক্ষারধর্মী। অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হলো। তাহলে এটা অম্লধর্মী না ক্ষারধর্মী, আর এই যৌগ দুটো কেমন যৌগ হলো? নিরপেক্ষ যৌগ হলো। নিরপেক্ষ যৌগ হলো এর কিভাবে আমরা বুঝতে পারবো? এখানে একই জিনিস অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া একত্রিত করলাম, তাহলে নিরপেক্ষতা বাই করবো কিভাবে? ওই লিটমাস পেপার নির্দেশককে যদি আমি এই এর বোতলে ঢোকাই কি হবে? নীল থেকে লাল হবে। এর মধ্যে যদি ঢোকাই লালটা আবার নীল হবে। কিন্তু যখন এই যৌগটা উৎপন্ন হলো, এখানে নীল দিলাম, বর্ণের পরিবর্তন নাই, লাল রঙের লিটমাস পেপার দিলাম, তবু বর্ণের কোনো পরিবর্তন নাই, এই জন্য এটা হলো নিরপেক্ষ যৌগ। তাহলে আমরা এখান থেকে একটা ধারণা পেতে পারি, অজানা নমুনার মধ্যে অ্যাসিড, ক্ষার, লবণ বের করতে পারলাম। নির্দেশক দিয়ে অজানা নমুনা নাম জানতে পারবো। অজানা নমুনা মানে কি? যে কোনো বোতলে তেলের মধ্যে দেখা যায় অ্যাসিড না ক্ষার না লবণের দ্রবণ আছে, তাহলে আমি লিটমাস পেপার দিয়ে এটাও বের করতে পারবো। আর ক্ষারক তো যেমন কার্বনেট আছে, এই অ্যাসিড এবং ক্ষারের আরেকটা যৌথ বিক্রিয়া অ্যাসিড এবং H2SO4 প্লাস ক্যালসিয়াম কার্বনেট, একটা অ্যাসিড এবং একটা ক্ষারক পদার্থ যদি বিক্রিয়া করে একই কাহিনী। কার্বনেট জাতীয় যে কোনো কার্বনেট জাতীয় লবণ পদার্থটা ভাঙলে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। তাহলে এখানে ক্যালসিয়াম, এখানকার সালফেট দিলাম, লবণ, হাইড্রোজেন, আর এইখানকার অক্সিজেন দিয়ে হবে পানি। লবণ ও পানি উৎপন্ন হবেই, নিরপেক্ষ যৌগ উৎপন্ন হবে, সাথে এইখানে একটা মজার কাহিনী কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। তাহলে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় যদি কার্বনেট জাতীয় কোনো পদার্থ আসে, এটা ভাঙলে আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাস পাই। আমাদের খাওয়া দাওয়া যদি বেশি হয় তখন বেশ ঢেকুর আসে, তাই না? এই ঢেকুরটা যে আসে কেন আসে? তো আমরা কোকা কোলাগুলো খাই, এটা মূলত কার্বনিক অ্যাসিড। আর পেটে যে খাবারগুলো যায়, আমিষ জাতীয় খাবার, এখানে বেশিরভাগ থাকে ক্ষারীয়। তাহলে কার্বনিক অ্যাসিড এর মধ্যে কি হয়? কার্বনেট যৌগ থাকে। কার্বনেট যৌগ ভাঙলে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। বিধায় আমাদের ঢেকুরগুলো মাঝে মাঝে ওঠে, এটা মূলত কার্বন ডাই অক্সাইড গ্যাস। আর যখন আমরা বোতল ঢাকা দেই, খোলা তোলার চেষ্টা করি, অনেক সময় বোতল বাষ্প হয়ে যায়, কোকা কোলার বোতল। মূলত এই গ্যাসটা উৎপন্ন হওয়ার কারণে সজোরে গ্যাসটা বের হয়ে যায়, এই জন্য এই ঘটনা ঘটে। তাহলে কোকা কোলার মধ্যে কি আছে? কার্বনিক অ্যাসিড আছে। আমি সংকেতটা লিখে দেখাই, H2CO3। এটা কি জিনিস? অ্যাসিড। ঠিক এইরকম খাওয়া বেশি হয়েছে বা পেটে ব্যথা শুরু হয়ে গেছে, আমাদের পাকস্থলীতে থাকে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমরা যে ট্যাবলেট খাই সেটার নাম কি? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। লিখলাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অথবা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এই দুটো মূলত আমাদের অ্যান্টাসিড ট্যাবলেট হয়, এটার হবে না হয় এটার হবে। তাহলে অক্সাইড হাইড্রোক্সাইড আমি কি বলছিলাম? ক্ষারক। পেটের ভিতরে আছে কি আমার? হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর আমি ট্যাবলেট খেলাম কি? ক্ষারক। তাহলে অ্যাসিড এবং ক্ষারের মধ্যে বিক্রিয়া হলো, হওয়ার ফলে অ্যাসিড এবং ক্ষার দুজনের ধর্ম হারায় নিরপেক্ষ যৌগ প্রস্তুত করে। তাহলে এটার নামে একটা বিক্রিয়া, যদি আমি বিক্রিয়া দেখে নামটা বলিনি, এটার নাম হলো প্রশমন বিক্রিয়া। তাহলে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া ঘটলে কি ঘটবে? প্রশমন বিক্রিয়া ঘটবে, নিউট্রালাইজেশন, নিউট্রাল হয়ে যাবে। একটা জ্বালা পোড়া থাকবে না, এগুলো আর হবে না, কি হয়ে যাবে? আরাম আয়েস আসে যাবে। এই জন্য আমরা ট্যাবলেট খাই। তাহলে আমরা বুঝতে পারছি ট্যাবলেটটা কিছুই না, ক্ষার বা ক্ষারক। আর পেটের ভিতরে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড। অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া লবণ পানি উৎপন্ন হয়, আগে দেখাইছি। একই জিনিস ঘটবে পেটে। তাহলে আমরা কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম অ্যাসিড এবং ক্ষারের। তার মধ্যে একটা বিক্রিয়া দেখলাম, অ্যাসিড ক্ষারের বিক্রিয়া লবণ পানি নিরপেক্ষ যে বিক্রিয়া হলো, তার মানে অ্যাসিড তার ধর্ম হারালো, ক্ষার তার ধর্ম হারালো, হয় কি হলো? নিউট্রাল হলো। এই নিউট্রাল হওয়া মানে অ্যাসিডও নাই, ক্ষারও নাই, তার মানে ক্ষারের সমতা, ক্ষারকের সমতা এসে গেল। তাহলে আমরা এই চ্যাপ্টারের প্রায় অর্ধেক জায়গায় আছি। আমি যেমন বৈশিষ্ট্য আলোচনা করলাম, এখন কিছু ব্যবহার যদি জানতে পারি, ব্যবহার যদি একটা করেই ফেলছি, কোকা কোলা, অ্যান্টাসিড ট্যাবলেট,
এটা না হয় ব্যবহার করলাম। আরো কিছু ব্যবহার জানা দরকার। বাড়িতে কোনো দেখো যে মাঝে মধ্যে বৃষ্টির দিনে নীল পড়ে, উঠানের মধ্যে নীল রং ধারণ করে হাঁটলে কি হয়, একবারে পিছলে যায়। কিন্তু যদি আমি ওই নীলের উপর যদি এই যে নীলটার উপর যদি বালু ছিটাই, বালু ছিটার পরে হাঁটা ছাড়া কি সমস্যা হবে? এটা ট্রাই করে দেখতে পারো, হাঁটা ছাড়া সমস্যা হয় না। বালুটা অবশ্যই হয়, এটা করবে না, এটা করবে। বালুটা হলো অ্যাসিড ধর্মী আর নীলটা হলো ক্ষার ধর্মী পদার্থ। বালু অ্যাসিড আর নীলটা হলো ক্ষার। অ্যাসিড ক্ষারের বিক্রিয়া যা ঘটেছে ওই উঠানের মধ্যে একই বিক্রিয়া ঘটে। দেওয়ালে চুনকাম করি, ঘর সাদা করি, তারপর রং করি। বাতাসে যে বিভিন্ন অক্সাইড, হাইড্রোক্সাইড, নাইট্রোজেন, সালফার গ্যাস থাকে, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন ডাইঅক্সাইড, এই জাতীয় গ্যাস উৎপন্ন হয়। ওই গ্যাসটা বৃষ্টির পানির সাথে মিশলে অ্যাসিড উৎপন্ন হয়। আগে আমি অ্যাসিডের প্রস্তুতি দেখাইছিলাম, হয়তো এখানে মিশে গেছে। তো সেই ঘটনাটা আমাদের দেওয়ালেও ঘটে। অম্লত্ব দূর করার জন্য ক্ষার দিতে হয়। ক্ষার অ্যাসিডের বিক্রিয়া কি হয়, সমতা হয়ে যায়, নিউট্রাল হয়ে যায়। এই জন্য আমরা কিন্তু বালু ছিটাই, চুনকামের সময় তাই করি। পুকুরের মাছ পানি যখন অ্যাসিডিটি বাড়ি যায় তখন দেখা যায় ঘা পাঁচটার প্রাদুর্ভাব বাড়ে। একটা জিনিস বলে রাখি, ব্যাকটেরিয়া ভাইরাসের শরীরটা হলো মূলত অ্যাসিড দিয়ে তৈরি। তাহলে এই ব্যাকটেরিয়া ভাইরাস তো মাছকে আক্রমণ করে, তাহলে মূলত কী দিয়ে আক্রমণ করে? অ্যাসিড দিয়ে। বললা কামড়াইছে, দেখা যায় শরীর জ্বালা পড়া শুরু করে, তখন আমরা কী করি, একটু চুন লাগে দিই। তো চুনটা হলো কি, ক্ষার পদার্থ। আর বলতা বা বললা, মৌমাছি, ভেলুলে থাকে কি, অ্যাসিড থাকে, পিউরিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, যে কোনো অ্যাসিড থাক, সেই অ্যাসিডটা আর ক্ষারের বিক্রিয়া আমরা নিউট্রালাইজেশন করলাম, সেই বিক্রিয়া ঘটে, এই যে চুন লাগলে দূর হয়। ঠিক পুকুরেও যদি আমি চুন ছিটাই বা পটাশ পানি দেই, তাহলে এই ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যায়, মানে অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় একদম ফ্রেশ হয়ে যায়, নিউট্রাল হয়ে যায়। এই জন্য আমাদের ব্যবহারিক ক্ষেত্রেও অ্যাসিড এবং ক্ষারের মানে অকল্পনীয় ব্যবহার আছে। আরও ব্যবহার করি যে শিল্প কলকারখানায় আমরা যে সার তৈরি করি কৃষি প্রধান দেশ হিসেবে, সেখানে অ্যাসিড ব্যবহার হচ্ছে। আবার যখন আমরা কাগজ শিল্পে যাই, চামড়া শিল্পে যাই, যে কোনো শিল্পে যাই, সেখানে সব জায়গায় হয় সালফিউরিক অ্যাসিড, না নাইট্রিক অ্যাসিড, না হয় কার্বনিক অ্যাসিড, একটা অ্যাসিড ব্যবহার হচ্ছে। সামান্য বানিয়ার দোকানে সোনা গলিয়ে যখন আমরা গহনাপাতি বানাই, তখন নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি। প্রতিটা ক্ষেত্রে শিল্প কারখানায় চলাফেরায় সার, ঔষধ, যাবতীয় রং, এই শিল্পগুলোতে পুরো মাত্রায় অ্যাসিড ব্যবহার হয়। অ্যাসিড যদি ব্যবহার হয়, অ্যাসিড আমাকে আমদানি করতে হবে, আর না হয় উৎপন্ন করতে হবে। আমদানি করলে দেশের জন্য কি ক্ষতি, আর যদি উৎপন্ন করতে পারি দেশের জন্য লাভ। তাহলে আমাদের অ্যাসিড ব্যবহার যত মাত্রা বাড়বে, তার উৎপাদন চাহিদা বাড়বে। উৎপাদন চাহিদা, শিল্প কারখানা চালু হলে কর্মসংস্থানের কি হবে, সুযোগ হবে। দেশ আগাবে না পিছাবে? দেশ অবশ্যই আগাবে। কাজেই তোমরা যারা পড়াশোনা করতেছো, অ্যাসিড ক্ষারের ব্যবহার এবং ধর্মগুলো জানতে পারো, তাই ইনশাল্লাহ আমাদের দেশ উন্নত হবে। এই জন্যই বলা হয়, যে দেশ যত বেশি সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে সে দেশ তত উন্নত, সে শিল্প উন্নত, জীবনযাত্রার মান উন্নত সব জায়গায়। সামান্য মোটর গাড়ি বা মোটর সাইকেল, এখানে একটা ব্যাটারি পাওয়া যায়, ওখানে কী হয়, অ্যাসিড ব্যবহার করা হয়। আমরা সোলার দিয়ে বাতাস খাইতে চাই, কারেন্ট না থাকলে সেখানেও অ্যাসিড ব্যবহার করা হয়। ট্রাকে বড় বড় অ্যাসিডের ব্যবহার করা হয় কিসে, ব্যাটারিতে। অটোতে ব্যাটারি লাগা আছে, সেখানেও কি ব্যবহার করা হয়, এই অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। এই জন্য বলা যায়, যে দেশ যত বেশি সালফিউরিক অ্যাসিড ব্যবহার করবে, উৎপন্ন করবে, সে দেশ তত উন্নত হবে। আশা করি এই করোনাকালীন সময়ে এই স্বল্প পরিসরে ক্লাসটা যদি তোমরা মনোযোগ দিয়ে দেখে থাকো এবং এই কথাগুলো বইয়ের সাথে যদি মিলে নাও, আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে এবং তোমাদের পরীক্ষা সহায়ক উত্তর করার জন্য অনেক সহায়তা পাবে। আশা করি প্রতিটা ক্লাস তোমরা, প্রত্যেক স্যারের ক্লাস আমরা প্রতিদিন 2-3টা ক্লাস দিয়ে থাকি, দেখবে। সবাই ভালো থাকো, ভালোভাবে লেখাপড়া করো, দেশের উন্নয়নে অবদান রাখো। ধন্যবাদ সবাইকে।